জুন মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসইএক্স বেড়েছে প্রায় 8%। অনেকে এই সংখ্যা দেখে বেশ খুশি হয়েছে। কেউ কেউ ভাবছেন বাজার ঘুরে গেছে, এখনই ঢুকতে হবে। কেউ কেউ আবার সন্দেহ করছে এটা কি আসল রিকভারি নাকি আবার হুট করে পড়ে যাবে। আজকের ভিডিওতে আমি আপনাকে এই প্রশ্নগুলোর অনেস্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, নাম্বার দিয়ে, অ্যানালাইসিস দিয়ে, আর একটু সতর্কতা দিয়ে। মোহাম্মদ ইমরান হাসান বলছি, ইনভেস্টিড অ্যাসেট ম্যানেজমেন্ট থেকে। প্রথমে নাম্বারগুলো দেখি। ডিএসইএক্স এর যদি জুন মাসের রিটার্নটা দেখি, মাসের শেষে ইন্ডেক্সের পয়েন্ট ছিল 5,763 পয়েন্ট, রিটার্ন প্রায় 8%। এটা কতটা মিনিংফুল এক মাসের মধ্যে যে 8% রিটার্ন? গত 70 মাসের ডাটায় এটা ডিএসইএক্স এর ষষ্ঠ সর্বোচ্চ মাসিক রিটার্ন, অর্থাৎ এটা স্বাভাবিক কোনো মাস ছিল না। কিন্তু আমার কাছে রিটার্নের চেয়ে আরো বেশি ইম্পর্টেন্ট হলো পার্টিসিপেশন। জুনে ডেইলি এভারেজ টার্নওভার ছিল 1,206 কোটি টাকা, মে মাসে ছিল 837 কোটি টাকা, অর্থাৎ আগের মাসে থেকে বেড়েছে প্রায় 44%। আর গত এক বছরের এভারেজ ছিল 722 কোটি টাকা, সেখান থেকে বেড়েছে প্রায় 67% বেশি। আর 22টা ট্রেডিং ডের মধ্যে জন্য 17 দিনই মার্কেট আপ ছিল, মাত্র 5 দিন নেমেছে। বাজার বিশ্লেষণ একটা কথা আছে, লিকুইডিটি ছাড়া র্যালি টেকসই হয় না। জুনের টার্নওভার দেখে এটা নিশ্চিতভাবে বলা যায় যে এখানে লিকুইডিটি যথেষ্ট ভালো ছিল এবং ইনভেস্টরদের ভালো পার্টিসিপেশন ছিল। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, বাজারটা আসলে বাড়লো কেন? আমার কাছে মনে হয় যে 4টা কারণ, এগুলোর মূল কারণ। প্রথম কারণটা হচ্ছে ইন্টারেস্ট রেট। এই সময়টাতে ট্রেজারি ইল্ড কমেছে। 91 দিন থেকে শুরু করে 20 বছর মেয়াদী বিভিন্ন যে ট্রেজারি বন্ড আছে সবগুলোর ইন্টারেস্ট রেটই পড়েছে। এটা শুনতে টেকনিক্যাল মনে হতে পারে, কিন্তু মূল কথাটা সহজ। যখন ফিক্সড ইনকাম সিকিউরিটিজ এর ইন্টারেস্ট রেট কমে আসে, তখন শেয়ার বাজার তুলনামূলকভাবে আকর্ষণীয় হয়ে ওঠে। প্রাতিষ্ঠানিক এবং বড় ব্যক্তি বিনিয়োগকারীরা তখন, যারা কিছু টাকা ফিক্সড ইনকাম সিকিউরিটিজ রেখে থাকেন, তারা তখন সেই টাকাটা রেট কমে যাওয়ার কারণে চিন্তা করে যে এটা পুঁজিবাজারে নিয়ে আসলে ভালো বেটার অপরচুনিটি পাওয়া যাবে। সেকেন্ডলি, সাপোর্টিভ বাজেট। বাজেট নিয়ে এই মাসের শুরুতে, মানে জুনের শুরুতে দেখা গিয়েছিল যে একটু অস্থিরতা ছিল, একটু টেনশন ছিল বিনিয়োগকারীদের মধ্যে। আর পরবর্তীতে আমরা দেখলাম যে বেশ কিছু ভালো প্রস্তাবনা আসছে, যেরকম ডিভিডেন্ডের ক্ষেত্রে ব্যক্তি বিনিয়োগকারীদের ক্ষেত্রে 15% ফাইনাল ট্যাক্স হবে। আগে যেটা ছিল, যারা বড় বিনিয়োগকারী, যাদের 25%, 30% ট্যাক্স ব্র্যাকেট, তাদের কিন্তু সেই ট্যাক্স ব্র্যাকেট অনুসারে 25-30% ডিভিডেন্ড থেকে ট্যাক্স দিতে হতো, যেটা এখন 15%, এটাই ফাইনাল, এটাই অ্যাডসোর্সে কাটা হবে। সেই সাথে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টও যে ট্যাক্স রিবেটের একটা লিমিট ছিল, যে 5 লাখ টাকার উপর ইনভেস্ট করলে এক্সট্রা কোনো রিবেট পাবে না, সেটা উঠিয়ে দেওয়া হয়েছে। এই কারণে ওপেন এন্ড ফান্ড এখন আরো বেশি আকর্ষণীয়। যারা ট্যাক্সের জন্য বিনিয়োগ করেন, 5 লাখের উপরও তারা করতে পারবেন, সেই রিবেটটা পাবেন, এবং সেটা আলটিমেটলি পুঁজি বাজারেই আসবে ওপেন এন্ড ফান্ডের মাধ্যমে। তো এই যে সাপোর্টিভ বাজার বা পুঁজি বাজার ফ্রেন্ডলি কিছু ডিক্লারেশন, এটাও মার্কেটকে জুনের শেষের দিকে একটা ভালোভাবে বুস্ট আপ করেছে বা র্যালিটা কন্টিনিউস রাখতে হেল্প করেছে। তো আমার মনে হয় এটা ছিল সেকেন্ড রিজন। আর থার্ড রিজন হচ্ছে বিএসইসি বা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে একটা লিডারশিপের চেঞ্জ। জুনের 4 তারিখে এসিসিতে আপনারা দেখেছেন যে নতুন চেয়ারম্যান এবং 3 জন কমিশনার নিয়োগ পেয়েছেন। নতুন চেয়ারম্যান মাসুদ খান এসেছেন কর্পোরেট জগৎ থেকে, এবং দীর্ঘ ক্যারিয়ার তার, সিএফও এবং বিভিন্ন লিডারশিপ রোল, প্লাস ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ছিলেন অনেক ভালো ভালো কোম্পানিতে। তো বাজার এই পরিবর্তনকে ইতিবাচক ভাবে নিয়েছে, সেটা তখনকার মার্কেটের মুভমেন্ট দেখে বোঝা যায়। তবে রেগুলেটরি কনফিডেন্স একটা অনগোয়িং প্রসেস, যেটা আসলে শুধু ঘোষণার মাধ্যমে আসে না, তাদের যে অনগোয়িং যে অ্যাকশন গুলো, তার উপর এটা আরো বাড়বে। আমি আশাবাদী যে সেই কনফিডেন্স এই কমিশন তৈরি করতে পারবে। আর চতুর্থ বা শেষ যে জিনিসটা মনে করি, যে একটা ন্যাচারাল রিকভারি। মার্কেট অনেকদিন ধরে আন্ডার ভ্যালুড ছিল, এবং বাজারে যদি আপনারা 5 বছরের পিটা দেখেন, এভারেজ পিটা দেখেন, সেখানে থেকে বাজার এখনো অনেক, বাজারের পি অনেক আন্ডার ভ্যালুড আছে, 10-এর নিচে এখনো, যেটা 5 বছরের এভারেজ ছিল 14-র কাছাকাছি। তো সেই কারণে এখনো অনেক ইনভেস্টমেন্ট, অনেক লিকুইডিটি মনে হচ্ছে। তো ওভারঅল যেহেতু ব্যাংক ইকোনমি বা গ্লোবাল সিনারিও, দেশের পলিটিক্যাল অবস্থা স্টেবল, এই কারণে অনেকে এই সময় বাজারে ইনভেস্ট করেছে। তবে শুধু আমি ইন্ডেক্সের নাম্বারই বলছি না, আমরা যদি আরেকটু ডিপে যাই, আপনারা দেখবেন যে 396টা শেয়ার এই মাসে লেনদেন হয়েছে, যার মধ্যে 316টাই আপ ছিল, মানে 80% শেয়ারই আপ ছিল। তো এটা এমন র্যালিও ছিল না যে কিছু বড় বড় কোম্পানি আপ থাকার কারণে ইন্ডেক্স উঠেছে, এটা ওভারঅল একটা ব্রড পার্টিসিপেশন ছিল। টপ 10 গেইনার এবং লুজার লিস্ট হলো, আপনারা দেখবেন যে এখানে সব সেক্টরেরই পার্টিসিপেশন আছে। যদিও টপ 10 লুজারের লিস্টটা দেখে মনে হচ্ছে যে এখানে ব্যাংক অনেকগুলা, বাট এইগুলো আসলে অ্যাকচুয়াল ব্যাংকগুলো ফল করে নাই, এটা হচ্ছে তাদের ক্যাশ ডিভিডেন্ড অ্যাডজাস্ট হওয়ার কারণে মনে হচ্ছে যে কারেকশন হয়েছে। বরঞ্চ খাতভিত্তিক ভাবে বলতে গেলে
ব্যাংক ছিল সূচকের প্রধান চালিকা শক্তি, ভালো কোয়ালিটি ব্যাংকগুলো। সেই সাথে ভালো ফার্মাসিউটিক্যাল কোম্পানি এগুলো অনেক স্টেবল ছিল। এনবিএফআই, কিছু ভালো এনবিএফআই, ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, সিমেন্ট, মোটামুটি সব সেক্টর থেকে আমরা দেখি যে বাজারের একটা ভালো পার্টিসিপেশন ছিল জুন মাসে। তবে আর্নিং ডিক্লারেশনের দিক থেকে পিকচার একটু ডিফারেন্ট। এই মাসে কোয়ার্টারলি ইপিএস দিয়েছে 13টা কোম্পানি ঘোষণা করেছে, যার মধ্যে 8টার পজিটিভ গ্রোথ আসছে, এটা মোটামুটি ভালোই বলা যায়। কিন্তু ফুল ইয়ার ইপিএস এ দেখা যায় 15টা ঘোষণা আসছে, যার মধ্যে 7টাতে খালি পজিটিভ গ্রোথ আসছে। তার মানে এই যে জুনে যে ভ্যালিটা হলো, এটা আসলে আর্নিং সারপ্রাইজ দিয়ে আসে না, এটা এসেছে পজিটিভ পলিসি চেঞ্জ, আরো ভালো পজিটিভ চেঞ্জ হবে সেই আশা, ইন্টারেস্ট রেট নেমে আসা, আর ওভারঅল লিকুইডিটি পজিশন বেটার হওয়ার কারণে। এই পার্থক্যটা বোঝা জরুরি। বাজারের বাইরের দিকটাও যদি একটু দেখি, এখানে পজিটিভ দিক হলো রেমিটেন্স টানা 6 মাস ধরে $3 বিলিয়ন উপরে, মে মাসে আসছে $3.42 বিলিয়ন। এটা বৈদেশিক মুদ্রা রিজার্ভে আমাদেরকে হেল্প করবে। বাংলাদেশের জিডিপি প্রথমবারের মতো $500 বিলিয়ন ছাড়িয়েছে। আমদানিও কিছুটা ফিরছে, বাড়ছে। এপ্রিলে $7 বিলিয়ন 3.5 বছরের মধ্যে সর্বোচ্চ আমদানি হয়েছে, যা এটা একটা ইকোনমি অ্যাক্টিভিটি ব্যাক করছে, এরকম একটা ফাইন। তবে কিছু টেনশনের জায়গাও আছে। ইনফ্লেশন মে মাসে 9.42% বেড়েছে, যেটা 16 মাসের মধ্যে সর্বোচ্চ। ব্যাংকিং খাতে নন পারফর্মিং লোন বা খেলাপি ঋণ বাড়ছে। জানুয়ারি মার্চ প্রান্তিকে দেখা গেছে যে 3 মাসে এখানে 31,000 কোটি টাকার উপর এনপিএল বেড়েছে। প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ এপ্রিলে মাত্র 4.75% ছিল, যেটা মিন করে যে নতুন বিনিয়োগ ওইভাবে এখনো আমাদের ইকোনমিতে হচ্ছে না। এক কথায় বাজার ভালো হয়েছে, কিন্তু অর্থনীতির কিছু মূল সমস্যা এখনো সমাধান হয়নি। এখন যদি বলি জুলাই নিয়ে আমার দৃষ্টিভঙ্গি বা আমি কি ভাবছি, এখানে আমি 3টা কেস বলি, আসলে কোনো কিছু এখানে ফর শিওর বলা যায় না। যেমন নিউট্রাল কেস হলো যে বাজার যেহেতু অনেকখানি বেড়ে আসছে, এখন একটু কনসলিডেট করবে বা একটা রেঞ্জ বাউন্ড বা সাইডওয়েজ মুভমেন্ট থাকার চান্সটা বেশি। 8% মান্থলি রিটার্ন দেওয়ার পর কিছু প্রফিট টেকিং, এটা নর্মাল, বরঞ্চ হেলদি। তো এই সময় মনে করি ডিএসি একটা রেঞ্জ বাউন্ড 5,600 থেকে 5,900 মধ্যে একটা রেঞ্জে হয়তো মুভমেন্ট থাকবে, যেটা হওয়ার চান্স বেশি। আর যদি বুলিশ কেস হয়, এটা তখনই হবে যদি বিএসসিসি দ্রুত কিছু পজিটিভ কংক্রিট ডিসিশন নেয় মার্কেটের জন্য, যেটা সাপোর্টিভ, টার্নওভার 1,200 কোটি টাকার উপরে থাকে এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টররা অ্যাক্টিভ থাকে। সেই ক্ষেত্রে আমি মনে করি ইন্ডেক্স 6,100 পর্যন্ত চলে যেতে পারে। আর যদি বিয়ারিশ কেস বলি, নেগেটিভ কেস, যদি এমন হয় যে টার্নওভার কমে আসে 900 কোটির নিচে, ইনফ্লেশন আরো বাড়তে থাকে, গ্লোবাল কোনো টেনশন আবার নতুন করে ক্রিয়েট হয় ইউএসই এর আর ওয়ারের মতো, অথবা দেশের ম্যাক্রো ইকোনমিক সিনারিও খারাপ হওয়ার মতো কিছু ইন্ডিকেশন আসে, বা ব্যাংকিং খাতে বড় কোনো নেতিবাচক খবর আসে, সেক্ষেত্রে ইন্ডেক্স আবার 5,400 থেকে 5,550 এর রেঞ্জে চলে আসতে পারে। মনে রাখবেন, এগুলো জাস্ট কি কেসে কি হতে পারে তেমন একটা ধারণা, নিশ্চিত কোনো ফোরকাস্ট বা পূর্বাভাস নয়। তাহলে বিনিয়োগকারী হিসাবে এখন কি করবেন? যাদের পোর্টফোলিও অলরেডি এখন আছে, মানে ইনভেস্টমেন্ট আছে, এই মুহূর্তটা ভালো সময়। দুর্বল অনেক শেয়ারে দেখবে যে দাম এই সময় অনেক বেড়ে গেছে। এই ধরনের শেয়ার যদি থেকে থাকে যেটা ভ্যালুয়েশন সাপোর্ট করে না, দুর্বল কোম্পানি কিন্তু দাম অনেক বেড়ে গেছে, যেটা এরকম বুল মার্কেটে রেগুলারই হয়ে থাকে, আমার মনে করি এটা একটা সুযোগ যে সেই স্টকগুলো থেকে বের হয়ে যায় এবং সলিড ইনভেস্টমেন্ট তৈরি করা। আর যারা নতুন করে ইনভেস্ট করতে চান এখন, তাদেরকে আমি মনে করবো যে এই সময় একসাথে সব টাকা না ঢেলে ধাপে ধাপে টাকা ঢোকানো ভালো। যেহেতু একটা বড় মান্থলি রিটার্ন হয়েছে, এখানে একটু পেশেন্স দরকার আছে। আর ওপেন এন্ড যারা ফান্ডে যারা ইনভেস্ট করে থাকেন, তাদেরকে আমি বলবো যে ট্যাক্স বেনিফিট যদিও বেড়েছে, বিশেষ করে বড় ইনভেস্টরদের জন্য, তাদের 5 লাখ ইনভেস্টমেন্টের ওই লিমিটটা নেয় ট্যাক্স রিবেটে, যত ইচ্ছা করতে পারে। বা ট্যাক্স রিবেট দেখেই শুধু কোনো ওপেন এন্ড ফান্ডে ইনভেস্ট করবেন না, এটা হবে আপনার সেকেন্ডারি বেনিফিট। আপনার মেইন টার্গেট থাকবে যে আপনার ওয়েলথ ম্যাক্সিমাইজেশনে কারা হেল্প করবে, কাদের ট্রান্সপারেন্সি আছে, ট্র্যাক রেকর্ড ভালো আছে। তো একটা কথাতে আজকে এটা শেষ করবো, জুনে বাজারে কনফিডেন্স ফেলেছে, এটা সত্যি, কিন্তু কনফিডেন্স আর ওভার কনফিডেন্স এক জিনিস না। বাজারে ইমপ্রুভমেন্ট হয়েছে, রিস্ক কিন্তু এখনো আছে। ডিসিপ্লিন ইনভেস্টর যারা, তাদের জন্য এখন ভালো সুযোগ এখনো আছে, কিন্তু সেই সুযোগ নেওয়ার জন্য দরকার ঠান্ডা মাথা, স্পষ্ট গোল, আর নিজের রিস্ক প্রোফাইল সম্পর্কে একটা অনেস্ট রিয়ালাইজেশন থাকা। এটা ছিল জুনে 2026-এর ডিএসির মান্থলি আপডেট ইনভেস্টেড অ্যাসেট ম্যানেজারের পক্ষ থেকে। আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকুন, সুচিন্তিত বিনিয়োগ করুন।